What is Israel? Come back Israel. No here. No here. No here. ইহুদিরা আসলে এক অভিশপ্ত জাতি, যা আল্লাহ তাআলা 1400 বছর আগেই কোরআনে বলে দিয়েছেন। নিশ্চয়ই এই ইহুদি জাতির ধ্বংস অতি শীঘ্রই। সম্ভবত সেই ধ্বংসের শুরু আরম্ভ হয়ে গেছে। ইরানি মিসাইল বৃষ্টির কোপে টানা 5 রাত ঘুম নেই ইহুদিদের। আতঙ্ক আর উৎকণ্ঠায় কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। এদিকে জানা ফিলিস্তিনিদের থেকে দখলকৃত জমিজমা ফেলে প্রাণ বাঁচাতে বিদেশে পালাচ্ছে ইহুদিরা। তাদের গন্তব্যের তালিকায় প্রথমে রয়েছে পোল্যান্ড। তবে পোল্যান্ডবাসীও তাদেরকে গ্রহণ করতে চাইছে না। বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে লাঞ্ছিত করা হচ্ছে ইহুদিদের। সম্প্রতি এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে এক পৌলিশ নাগরিককে বলতে শোনা যায়, পোল্যান্ড আমাদের, তোমাদের দেশ ইসরায়েলে ফিরে যাও। বলা হয় ইতিহাস নিজেকে নিয়েই পুনরাবৃত্তি করে। কার্ল মার্কসের এই বিখ্যাত উক্তির মতোই দশা এখন কট্টর ইসলাম বিদ্বেষী ইসরায়েলের ইহুদিদের। 1948 সালে ঠিক যেভাবে ইউরোপ ও রাশিয়া থেকে ফিলিস্তিনে প্রবেশ করেছিল দখলদাররা, ঠিক সেই পথেই এবার পালাতে বাধ্য হচ্ছে ওরা। ইরানের মুহুর্মুহ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে এখন জাহাজে আর নৌকাতে করেই পালানোর পথ বেছে নিয়েছেন দখলদার বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের সাধারণ নাগরিকরা। ইতিমধ্যে দেশটির আশডোড ও হাইফা থেকে বিলাসবহুল ক্রুজশিপে করে চোরের মতো লেজ গুটিয়ে পালাচ্ছে দখলদার ইসরায়েলি ইহুদিরা। তাদের লক্ষ্য সাইপ্রাসে গিয়ে আশ্রয় নেওয়া, আর যারা বিমানে পালাচ্ছে তাদের লক্ষ্য পোল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশ। সাইপ্রাসের দূরত্ব মাত্র 270 কিলোমিটার হওয়ায় এটাকে নিরাপদ মনে করছেন ইহুদিরা। শুধু জাহাজই নয়, বরং ছোট ছোট নৌকা নিয়েও পালিয়ে যাচ্ছেন ইসরায়েলিরা। ইতিহাস বলে প্রতি 80 বছর পর পর ধ্বংস হয়ে যায় ইহুদিদের সাম্রাজ্য। এর আগেও 4 বার এমন নজির রয়েছে। পঞ্চম দফায় এসে ইহুদি রাষ্ট্র গঠনের পর ইতোমধ্যে 76 বছর অতিবাহিত করে ফেলেছে ইহুদিরা। তাই বেলা ফুরোনোর আর বেশি বাকি নেই, এমনটিও মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। এদিকে জানা যাচ্ছে বর্তমানে প্রায় 40,000 বিদেশি নাগরিক ইসরায়েলে আটকা পড়েছেন। তাদের মধ্যে অনেকেই কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জার্মানির নাগরিক, যাদের নিজ নিজ সরকার বাস ও বিমানে করে জর্ডান ও মিশরের মাধ্যমে সরিয়ে নিচ্ছে। তবে ইসরায়েলি নাগরিকদের বেলায় অবস্থাটা উল্টো। তারা দেশ ছাড়তে চাইলে বিমান সংস্থাগুলোর টিকিট বিক্রিতে বাধা দিচ্ছে, যা পাচ্ছে সেটিও খুব সামান্য। ইসরায়েলি পরিবহন মন্ত্রী মিরি রেঘেভের নেতৃত্বে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ইসরায়েলের শীর্ষস্থানীয় দৈনিক হারেজ লিখেছে, ইসরায়েলিরা বিপদের মধ্যে দেশে ফিরতে পারে, কিন্তু বিপদ থেকে পালাতে পারবে না। এদিকে হারেজের আরেক প্রতিবেদনে দেখা গেছে, বর্তমান যুদ্ধে শুরু থেকে 3 গুণ বেশি ইসরায়েলি তরুণ দেশ ছাড়তে চাচ্ছে। ইসরায়েলিরা এখন যেভাবে দেশ থেকে বাধার সম্মুখীন হচ্ছে, তা যেন 1970 দশকে সোভিয়েত ইউনিয়ন থেকে ইহুদিদের ইসরায়েলে আনার সময়কার প্রচারণাকে উল্টো প্রতিফলিত করছে। সে সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে বলেছিল, আমার লোকেদের যেতে দাও। আজ ইসরায়েলি নাগরিকদের মুখেই সেই কথা, নেতানিয়াহু আমার লোকদের যেতে দাও। একটি উদাহরণ দিলে বুঝবেন এভাবে দেশ ছেড়ে পালানো ইহুদিদের জন্য কতটা লজ্জার। গাজায় পরিস্থিতি বরাবরের মতো ভয়াবহ। খাবার, ঔষধ, চিকিৎসা কোনো কিছু নেই তাদের। তারপরও ফিলিস্তিনিরা নিজেদের ভূমি ছাড়ছেন না। হারের যে তথ্য বলছে, অধিকাংশ গাজাবাসী আজও নিজ ভূমিতে ফেরার আকাঙ্ক্ষা ধরে রেখেছেন। ইসরায়েলের যে ধারণা ছিল তারা নিশ্চিহ্ন হয়ে যাবে বা পালিয়ে যাবে, কিন্তু ইহুদিরা ব্যর্থ হয়েছে। একদিকে ইসরায়েলিদের দেশ ছেড়ে পালাতে বাধা দিচ্ছে সরকার, অন্যদিকে ফিলিস্তিনিরা মৃত্যুর মুখেও নিজেদের ভূমি ছাড়ছেন না। যুদ্ধ ও অস্তিত্বের এই লড়াইয়ে পার্থক্যটা স্পষ্ট। একটি জাতি টিকে থাকতে চায়, আর একটি রাষ্ট্র তার জনগণকে বাধ্য করছে থাকতে। এদিকে ইরানের মুহুর্মুহ ক্ষেপণাস্ত্র হামলায় রীতিমতো বিধ্বস্ত ইসরায়েলে এখন পর্যন্ত 100 জনের বেশি ইহুদির মৃত্যুর খবর পাওয়া গেছে, আর আহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে বলেও বলা হচ্ছে। কিন্তু নির্ভরযোগ্য সূত্র বলছে, এখন পর্যন্ত ইরানের হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 1200 ছাড়িয়েছে, আর আহত 10,000-এর বেশি। দখলদার ইসরায়েল এত কিছুর পরও থামছে না কোনোভাবেই। ফিলিস্তিনের অসহায় মুসলমানদের ওপর এখনও গোপনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ওরা। তাছাড়া ইরানিদের তো মারছেই। নির্লজ্জ বেহায়া মানুষরূপী পশু নেতানিয়াহুর শিক্ষা আর কবে হবে? ইসরায়েলের বাড়াবাড়ি তাদের আজ করুণ পরিণতি ডেকে এনেছে। দিন দুপুরে জাহাজে আর নৌকাতে করে পালাচ্ছে দখলদার ইসরায়েলি ইহুদিরা। ওদেরও সময় ফুরিয়ে এসেছে, ওরাও হারিয়ে যাবে অচিরেই, এমনটি মনে করছেন বিশেষজ্ঞ মহল। চলুন এবার সংক্ষেপে ইহুদিদের ফিলিস্তিন দখলের ইতিহাস সম্পর্কে জেনে আসি। প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানীয়রা জার্মানির মিত্র ছিল।
যুদ্ধ শেষে উসমানী সাম্রাজ্য ভেঙে পড়ে। তখন ব্রিটিশরা ফিলিস্তিন দখল করে নেয়। 1917 সাল থেকে ফিলিস্তিন কার্যত ব্রিটিশ ম্যান্ডেট শাসনের অধীনে চলে যায়। এই সময় থেকেই ফিলিস্তিনের ইতিহাসে অস্থিরতা শুরু হয়। ব্রিটিশ শাসন ফিলিস্তিনিদের প্রত্যাশা অনুযায়ী স্বাধীনতা দেয়নি, বরং তারা গোপনে ইহুদি অভিবাসনকে উৎসাহিত করতে শুরু করে। ব্রিটিশ নীতির কারণে ইহুদিদের সংখ্যা বাড়তে থাকে, আর ফিলিস্তিনিরা ধীরে ধীরে নিজেদের ভূমিতেই সংখ্যা লঘুতে পরিণত হওয়ার শঙ্কায় পড়ে। এভাবেই ফিলিস্তিন দখলের প্রথম অধ্যায়ের ঘৃণ্য ষড়যন্ত্র শুরু হয়। 1917 সালে 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর এক ঘোষণাপত্র জারি করেন। ঘোষণায় বলা হয়, ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি গড়ে তোলার প্রতি ব্রিটিশ সরকার সমর্থন দিচ্ছে। এই ঘোষণা ছিল ফিলিস্তিনিদের জন্য ভয়ঙ্কর এক ষড়যন্ত্র, কারণ ততদিনে ফিলিস্তিনের প্রায় 90% জনগণ ছিল আরব মুসলিম, অথচ তাদের ইচ্ছার কোনো মূল্য দেওয়া হয়নি। ব্রিটিশরা গোপনে ইহুদি লবি ও জায়নিস্ট আন্দোলনের চাপ মেনে নিয়ে এ ভূমিকে ভবিষ্যৎ ইসরায়েলের ভিত্তি বানানোর পরিকল্পনা করেছিল। ফলস্বরূপ ইউরোপ ও অন্যান্য দেশ থেকে ইহুদি অভিবাসন দ্রুত বাড়তে থাকে। ভূমি ক্রয়, দখল ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে ফিলিস্তিনিদের নিজেদের ঘরেই দুর্বল অবস্থায় ঠেলে দেওয়া শুরু হয়। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিন প্রশ্নে একটি প্রস্তাব দেয়। এটি ছিল পার্টিশন প্ল্যান, ভূমিকে আরব ও ইহুদিদের মধ্যে ভাগ করে দেওয়ার পরিকল্পনা। সিদ্ধান্ত অনুযায়ী 55% জমি দেওয়া হয় ইহুদিদের, আর মাত্র 45% দেওয়া হয় আরব ফিলিস্তিনিদের। 1948 সালের 14 মে ডেভিড বেন গুরিয়ন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই ঘোষণার পরপরই ফিলিস্তিনের ভূমি দখল করে ইসরায়েল আত্মপ্রকাশ করে। একই রাতে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সহ বড় শক্তিগুলো এই ঘোষণাকে স্বীকৃতি দেয়। ফলাফল হয় ভয়াবহ। লাখ লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। ইতিহাসে এটি পরিচিত নাকবা নামে, যার অর্থ মহাবিপর্যয়। প্রায় 7.5 লাখ ফিলিস্তিনি উদ্বাস্ত হয়ে যায়। হাজার হাজার গ্রাম ধ্বংস করে দেওয়া হয়। মসজিদ ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পর থেকে শুরু হয় লাগাতার যুদ্ধ ও দখল নীতি। ফিলিস্তিনিরা হয়ে পড়ে এক গৃহহীন জাতি। তাদের ভূমি থেকে বঞ্চিত করে দুনিয়ার সবচেয়ে দীর্ঘ দখলদারিত্বের ইতিহাস গড়ে তোলে ইসরায়েল। ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরেও দখল থেমে থাকেনি, বরং প্রতিদিনই নতুন নতুন ভূমি গ্রাস করা হয়েছে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের বাকি অংশ, পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। তখন থেকে শুরু হয় অবৈধ বসতি স্থাপনের নীতি। হাজার হাজার বাড়িঘর ধ্বংস করে সেখানে ইহুদিদের জন্য নতুন কলোনি তৈরি করা হয়। আজও পশ্চিম তীরে হাজার হাজার অবৈধ বসতি আছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এগুলো সম্পূর্ণ অবৈধ, তবু ইসরায়েল জোর করে এগুলো স্থাপন করেছে। ফিলিস্তিনিদের জমি কেড়ে নিয়ে তাদের কূপ ধ্বংস করে ক্ষেত খামার উজাড় করে ইসরায়েলিরা দিন দিন প্রভাব বিস্তার করছে। প্রতিরোধ করলে গুলি আর কারাবরণ, এটাই ফিলিস্তিনিদের ভাগ্য। গাজা উপত্যকা এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে পরিচিত। সেখানে প্রায় 20 লাখ মানুষ বন্দির মতো জীবনযাপন করছে। ইসরায়েলের অবরোধের কারণে ঔষধ, বিদ্যুৎ, খাবার, বিশুদ্ধ পানি কিছুই পর্যাপ্তভাবে পাওয়া যায় না। শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত, মা বোনেরা চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করে। পশ্চিম তীরেও একই চিত্র। প্রতিদিন চেকপোস্টে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ মানুষকে। নিজের জমিতে ঢুকতে পারার জন্য তাদের অনুমতি নিতে হয় ইসরায়েলি সেনাদের কাছে। এক অসম্মানের জীবন, এক অমানবিক পরিস্থিতি। ইয়া আল্লাহ, আপনি অতি দ্রুত ইহুদিদের পতন নিশ্চিত করুন, যেন আমরা দেখে যেতে পারি। আমার কথার সাথে একমত হলে কমেন্ট বক্সে আমিন লিখুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।